আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সাবেক মন্ত্রী জনাব আসিফ মাহমুদ মিলে তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিচ্ছে। তারেক জিয়ার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। ভোট কেন্দ্রে এমন জুতা পরিধান করে যাবে না যেটা খুলতে দেরি হয়। তোমার ব্যালট পেপার যে ছিনতাইকারী টান দিয়ে নিবে তার গালে একটি জুতার বাড়ি দিলে আমি 5,000 টাকা পুরস্কার দেব, আর যদি 2টি বাড়ি দিতে পারো তাহলে 10,000 টাকা পুরস্কার দেব। আপনার দলের প্রার্থী যাদেরকে দিয়েছেন তারা এলাকার সবচেয়ে নৌন ক্রিমিনাল গুন্ডা সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগগুলোকে পুষিয়ে রেখেছে, তাদেরকে দিয়ে অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখল করবার চিন্তা করছে। আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে, সর্বহারাদেরকে ভাড়া করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে। এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোক সমাগম করবেন, এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সাবেক মন্ত্রী জনাব আসিফ মাহমুদ মিলে তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিচ্ছে। তারেক জিয়ার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তারেক এবার মজা হচ্ছে। আসলে বিএনপির কপাল খারাপ, অন্যের জন্য যে গর্ত করে সেই গর্তে নিজেকে করতে হয়। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন, তারেক জিয়ারই একই অবস্থা হয়েছে এবং এই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এবং আসিফ মাহমুদ দুইজনে দুই হাত ধরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টা অনেকটা এরকম। দর্শক, বিএনপির ছাপরিরা গুজববাজরা জিয়া বটফোর্সের লোকজন এআই দিয়ে ছবি বানিয়েছে যে সাদিক কায়েম এবং শরীফ ওসমান হাদির যে শুটার তারা দুইজনে চা খাচ্ছেন। এটা কি জন্য? যে জামাত এবং শিবিরের সুনাম ক্ষুণ্ণ করার জন্য, তাদেরকে বিতর্কিত করার জন্য, বা মির্জা আব্বাস যে খুনি এটা ধামাচাপা দেওয়ার জন্য এটা করেছে যে এটা সাদিক কায়েমরা জড়িত। সাদিক কায়েম নাকি ঢাকা 8 আসনে প্রার্থী হতে চায়, এরকম একটা গুজব ছড়িয়েছিল। এটা মিথ্যা। এরকম একটা আলোচনা উঠেছিল, কিন্তু সাদিক কায়েম প্রার্থী হতে চান এটা সাদিক কায়েমের কোনো কথা ছিল না। কেউ জামাতের কেউ কেউ ভিতরে আলোচনা করেছিল, জাস্ট এতটুকু। এখন ওই ছবি দেখে রুল কবির রিজভী ওইটা সমাবেশে বলে ফেললেন যে সাদিক কায়েম এবং ওসমান হাদির শুটার চা খেয়েছে একসাথে, তার সাথে চা খাওয়া কেন? তাহলে জামাতকে বিতর্কিত করতে এআই দিয়ে ছবি বানালো ছাপরি দল, আর সেই ফাঁদে পড়লো বিএনপি। তারপরে তো এক পর্যায়ে মাপ চাইতে হলো, নাকানির জুবানি খেয়ে ক্ষমা চাইতে হলো। এক ধরনের পা ধরে মাপ চাওয়া যে বাবা এই ধরনের আর করবো না, সাদিককে মাফ করে দাও। মজা লাগছে না? নিজেদের গড়া করতে মানে নিজেদের খোরা গর্তে নিজেরা পড়েছেন। এইভাবেই তারেক রহমানের অবস্থা হচ্ছে সেম। তারেক রহমান একটা চরম আপত্তিকর কথা বলেছেন, এই আপত্তির দায় তাকে নিতে হবে। এর ফল যে কতটা কঠিন তারেক রহমান টের পাবেন। তারেক রহমান বলছেন, অনেকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা। কারণ গেল 16 বছর তাদের আমরা দেখি নাই। 5 আগস্ট যারা পালিয়ে গেছে তারা তাদের সাথে তলে তলে মিশেছিল। একজন নেতা যে কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা অসৎ হতে পারে, এত নিচে নামতে পারে, এটা তারেককে দেখলে আমি বুঝি। এত নিচে নামবে যে জামাত শিবির দেশে থেকেছে, পালায়নি, মুসলেখা দিয়ে লন্ডনে যায়নি, ভারতেও যায়নি, পাকিস্তানেও যায়নি, যাদের সমস্ত শীর্ষ নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছেন, শহীদ হয়েছেন, যাদের প্রায় 850 নেতা গুম হয়েছেন, যাদের প্রায় 1500+ নেতা জীবন দিয়েছেন, যাদের প্রায় লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, সারা বাংলাদেশে এমন কোন জামাত শিবির কর্মী নেই যিনি জেল খাটেন নাই। এক আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল। কি ভয়ানক নৃশংসতা জামাতের উপর, শিবিরের উপর। সেইখানে এই পরিস্থিতিতে বলে যে এরা মাঠে ছিল না বাংলাদেশে, এবং বিএনপি নিজেরা প্রচার করতো জামাতের মাঠে থাকার খবর,
জামাতকে ধন্যবাদ দিত তারেক রহমান নিজে হরতাল অবরোধ সফল করার জন্য। সেই মার্চ ফর ডেমোক্রেসিতে খালেদা জিয়ার আহ্বানে বিএনপির কেউ সাড়া দেয়নি, জামাত শিবির সাড়া দিয়ে মালিবাগের শিবির নেতা শহীদ হয়েছে। আরো কত ঘটনা, সেই শফিকুল ইসলাম মাসুদ দেলোয়ারদের উপর যে ভয়ানক নির্যাতন কি সারা পৃথিবী দেখেছে। খালেদা জিয়া নিজে তাদের নাম ধরে ধরে মুক্তি চেয়েছেন। কি দুঃসহ যাত্রা। আর তারেক রহমান বলেন 17 বছর দেখিনি। এতটা নিকৃষ্ট হতে পারে একজন নেতা, এতটা অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস হতে পারে একজন নেতা। এই জন্য পড়াশোনা না জানা লোক তার কখনোই আপনার কাছে নিরাপদ নয়, আপনি তার অধীনে নিরাপদ নয়। পড়াশোনা জানে না, কিচ্ছু জানে না, বাংলাদেশের কোনো সাধারণ জ্ঞান নাই। বাংলাদেশে কয়টা জেলা বলতে পারবে না, কুমিল্লা ইপিজেড কত সালে হয়েছে বলতে পারবে না, সে নাকি কুমিল্লা ইপিজেড করে দেয়। তিস্তা ব্যারেজ কবে হয়েছে বলতে পারবে না, বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোন জায়গায় থেকে হয়েছে এটা বলতে পারবে না। তো দর্শক, জামাত শিবিরকে দেখে নাই, দেখবে কিভাবে? এত ইন্টার পাস, দেখার যোগ্যতাও রাখে না। এর একটা ভালো মানের একটা ইংরেজি জার্নাল দিলে ওটা পরে বুঝতে পারবে না যে এখানে কি লেখা হয়েছে, রিড করার সক্ষমতা নাই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই যে গুপ্ত গুপ্ত এই যে কথাটা বলা। আচ্ছা দেখেন, মাথায় ব্রেইন আছে মোটেও? পড়াশোনা তো করে নাই, থাকবে কি হবে? কালির অক্ষর তো নাই মাথায়। বিভ্রান্ত করার চেষ্টা, কেউ যদি বিভ্রান্ত করার চেষ্টা করে তারা গুপ্ত হয় কিভাবে? তারা হবে বিভ্রান্তিকারী অথবা ষড়যন্ত্রকারী। গুপ্ত জিনিসটা তো ভিন্ন। তো এখন তারেক রহমান নিজেই ছিলেন গুপ্ত, কারণ তিনি বাংলাদেশ থেকে রাজনীতি না করে মুসলেকা দিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি একটা রুমের মধ্যে বসে রাজনীতি করতেন। কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াকেও সাক্ষাৎকার দিতে পারেননি। এই গুপ্ত নেতা তিনি তারেক রহমান নিজেই অন্যদেরকে বলে গুপ্ত। অতএব তারেক রহমান এই যে নোংরামি, স্যাঁচরামি, ইত্রামি, এর বিরুদ্ধে আসিফ মাহমুদ এবং আমিরে জামাত মুখ খুলেছেন। এবং আমিরে জামাত এবং আসিফ মাহমুদ যা করেছেন, তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছেন। মজা না? তারেক রহমান, আপনি যদি এই সব ইতর শ্রেণীর শব্দ ব্যবহার না করতেন তাহলে আপনি এভাবে গুপ্ত নেতা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতেন না। আপনাকে কেউ স্যাঁচরা বলতো না, আপনাকে কেউ টেরিটরি ইন্টার পাস করা নেতা বলতো না। আপনি জানেন না, এই বিষয়গুলো এইভাবে সামনে আসতো না। এর মানে প্রতিপক্ষকে গুপ্ত বলে আপনি নিজেই গুপ্ত, অশিক্ষিত, থার্ড ক্লাস, ইতর হিসেবে প্রমাণিত হলেন। দর্শক দেখেন, আমিরে জামাত বলছেন অনেকে গুপ্ত, সুপ্ত সহ আরো কত কিছু যে বলে তার কোনো সীমা নেই। যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন তারা আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। তাহলে কি দেখা গেল? আমিরে জামাত বলছেন তারেক নিজে একজন গুপ্ত। শুধু গুপ্ত না, পালাতক গুপ্ত তারেক জিয়া, পালাতক গুপ্ত নেতা। এখন বসন্তকালে এসেছেন একটু কুহু করতে, 2 দিন পর আবার চলে যাবেন। দর্শক, আসিফ মাহমুদ আরেকটা ধাক্কা দিয়ে তারেককে গর্তের মধ্যে ফেলে দিয়েছে পুরো বিএনপি। কি নেতারা হাবট চেয়েছে, মানে তারেক রহমান সাদিক কায়েমের থ্রেট খেয়ে হাবট চেয়েছে। কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্ত গুপ্ত। দেখেন, এই যে গুপ্ত, জামাতকে গুপ্ত বলতে যায়, শিবিরকে গুপ্ত বলতে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারেক রহমান নিজেই গুপ্ত হিসেবে কায়েম হলেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিএনপি তাদের নেতাকর্মীদেরই তারেক রহমানের থিওরির গুপ্ত বলে হত্যা করবে, হত্যা করে বলবে ও তো গুপ্ত ছিল। এই যে গুপ্ত বলা, এটা হত্যাযোগ্য, কাউকে হত্যাযোগ্য করার একটা ন্যারেটিভ। এখন জামাত, শিবির বা প্রতিপক্ষকে হত্যা করবে এটা তো আছেই, কিন্তু বিএনপি নিজেরা, যেমন তারেক নিজে স্টেজে বসে তার প্রোগ্রামে উপস্থিত একাংশকে বলেন গুপ্ত, তাহলে তো ওদেরকে হত্যা তো ওরা করবেই। চান্দাবাজি নিয়ে মারামারি হবে, বলবে যে ওরা গুপ্ত। জাস্ট ওয়েট এন্ড সি। সেবক দলের নেতার আগে এই স্বেচ্ছাসেবক দল, আবার স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, কেমন জানি খুব কাছাকাছি নামগুলা। হ্যাঁ, নামগুলা কাছাকাছি, এই নামগুলা পরিবর্তন করা উচিত। কানে শুনতে একই রকম লাগে তো, হ্যাঁ একই রকম লাগে। সামান্য ব্যাপার নিয়ে এটা কিন্তু আবার দাকুড়াল দিয়া মারে নাই, ঘুষি মানে হাতের জোর হয়তো এই জায়গাটায় লাগছে, এরকম ভাই সেন্সিটিভ জায়গা তো, এইসব জায়গায় কেউ কোনোদিন কারো আঘাত করেন না ভাই, স্পটে ডেথ হয়ে যাবে। তো এটাও সে একই ঘটনা ঘটছে। এখন জেলের খানি টানো, হ্যাঁ ভাই, যে মারছে এর ফ্যামিলিটাও তো ধ্বংসের দিকে যাবে। কারণ কি, এই জেলে আর আদালতে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা খরচ করতে করতে কেন্দ্র থেকে খোঁজ খবর নিবে না ভাই, নেয় না ভাই, নেয় না। ওই সিস্টেম নাই তো সব দলে। ওই সিস্টেম যদি থাকতো, ওই যে সাদ্দাম নামে একজন
যুবলীগের সভাপতি সাদ্দাম, তার ওয়াইফ এবং 12 মাসের বাচ্চাকে মেরে উনি নিজেই ফাঁসিতে ঝুলে গেছে। অভাবে অনটনে, অভাবে চোখে অন্ধকার দেখতেছিল, স্বামী জেলখানায়, একবার বাইরেছে আবার ঢুকাইছে, হতাশায় পইরা নিজের জীবন নিছে, বাচ্চার জীবন নিছে, পুরা পরিবারটা ধ্বংস। কিন্তু এরাই রাজনীতি করে। এরকম কত সংখ্যক হবে আমাদের দেশে? 64টা জেলায় যদি আমরা হিসাব করি, জেলা উপজেলা এসব ধরেন, সব মিলাইয়া আমার মনে হয় 50,000 করে যদি প্রত্যেক জেলায় ধরেন, কেমন মানুষ যারা যে চাঁদাবাজি করে, জমি দখল করে, ওই মামলা বাণিজ্য করে, অন্যের উপরে জুলুম করে, ওই বাজারে যায় 100 টাকা 50 টাকা চাঁদা তুলে নেয়, টেম্পো স্ট্যান্ডে চাঁদা তোলে, বাস স্ট্যান্ডে চাঁদা তোলে, এই সব যদি ধরেন প্রতি জেলায় 50,000 হবে, হইতে পারে, তাই না? আচ্ছা ধরেন 50,000 কইরা ধরলো, সব জেলায় মিলে কত হবে? 30, 32, 35 লক্ষ মানুষ। হ্যাঁ ভাই, এই 30 থেকে 35 লক্ষ মানুষ, এদের কি পেশা? এদের আর কোনো পেশা নাই ভাই, এরা রাজনীতি কইরা বেড়ায়। এরা ওই যে সকালে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে, এরাই মিছিলে লোকজন জোগাড় করে, এদেরকে দিয়েই ভাই পাঠায়। ওই যে দেখতো কার জমি জানি কারা দখল করছে, মনে করেন কেউ একজন তার জমি দখল করবে, ও এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে, ওই নেতা এখানে পাঠায় দিল 25 জন, যা তোরা দেখতো কি হয়েছে, দাবরানি দিয়া একটা ওইখানে ওয়াল টোয়াল গাইধা তারপরে আইবি। এরকম করে, ভিতরে ভিতরে দেখা গেল 10 লাখ টাকা নিয়ে নিছে। এইভাবেই চলে। এরকম এই যে 30-35 লাখ, আমার মনে হয় না এত হবে, ধরে নেন 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষের কর্মসংস্থান নাই, এদের কোনো কাজ নাই, এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে। আমার যেটুক ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে, এদের শুধু কাজ মিছিলে যাওয়া, অফিসে বসে থাকা, নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা। পাশে বসতে পারে না, যতই কিছু করুক না কেন, যতই ত্যাগ করুক, যতই জেল খাটুক, যতই পুলিশের বাড়ি খাক, কোনো অসুবিধা নাই, ওই পায়ের কাছে বসতে হবে, নাহলে সামনে যায় বসতে হবে, নেতার পাশে বসতে পারবে না ভাই। হ্যাঁ ভাই, পারবে না। এইটাই রদবদল করতে চাইছিল কিছু যুবক, যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন। হ্যাঁ, এনসিপি মানে কি জানেন? এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদের পরিচয় এনসিপি। এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে, এটাই সোজা অঙ্ক। নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো, জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারিয়ে গেছে, কেউ মনে রাখতো না, এরাই তো বাঁচায় রাখছে। আচ্ছা, এনসিপি নিয়ে পরে কথা বলি, আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি। এই যে 30 লক্ষ বেকার যুবক আমাদের আছে, এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না? এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো, না তো 10-12টা সরকার গঠন হয়েছে এই দেশে, কেউ কেন এদেরকে চাকরি দিল না? একদম ভাই, এই 54 বছর যাবত বুঝছেন, এরাই এই 30 লক্ষ মানুষই ঘুরা ফিরা এই মিছিল করে, মিটিং করে, চাঁদাবাজি করে, এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায়। এরাই ভাই, এরা যখন সিনিয়র হইতে থাকে, এরা চলে যায় হজ করতে, হজ করে আইসা ওইখানকার মুরব্বী সাজে, আর এদের পোলাপান, মামু, ভাগনা, চাচা, ভাতিজা আবার ওই একই কাজ করে। এইভাবেই এই 30 লক্ষ লোক এই রাজনীতি কইরা বেড়ায় আমাদের দেশে। এদের চাকরির ব্যবস্থা কইরা দিলেই কিন্তু দেশটা শান্তি পাওয়া যায়, এই দেশটার আর কোনো অশান্তি থাকে না। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছেন, এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন, ভাইরা মনে রাখেন, আপনাদের হাতে হাত করা না, আপনাদের হাতে আমরা কর্ম তুলা দেবো। ওই জন্য ইঙ্গিতটা দিছে, এই জন্যই বলছে আপনাদেরকেও আমরা একটা ব্যবস্থা করব, আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, আপনাদেরকে কাজে লাগাবো, আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই। হ্যাঁ ভাই, এই যে চাইনা গিয়া দেখবেন গলিতে গলিতে, মহল্লায় মহল্লায় ভাই, ঘরে বৈশা বৈশা ঘড়ি বানায় ফেলায়, ঘরে বৈশা বৈশা ভাই ওভেন বানায় ফেলাইতেছে, টেলিফোন বানায় ফেলাইতেছে, লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বৈশা বৈশা বানায় ফেলায়। এরকম কর্ম শিখাবে, এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যায়ও ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য। এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে। তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে? কিন্তু আমার মেইন প্রশ্ন, আমি দেখতেছি আমার দলটা গত 15 মাস যাবত অস্থির কইরা ফেলাইছে। হ্যাঁ ভাই, আমি নিজেই তো বহিষ্কার করছি 6,000 7,000 এরকমই তো শোনা যায়। আমি নিজেই যেহেতু 7,000-এর মতো বহিষ্কার করছি, ধরে নেন আরো কম করছে, কিন্তু করছে তো, বহিষ্কার করলাম কেন? তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা। আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে ছিলাম, আমি আয়সা নেই, তারপরে সবাই সোজা করে বললাম আমি, এটাই তো হওয়া উচিত ছিল। উনি আয়সায় যদি একটা দাপট মারতো যে তোরা যারাই অন্যায় করবি আইন হাতে তুলে নিবি, আমি নিজে তাদেরকে ধৈর্য জেলে ঢুকাই দেবো, এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো, তাহলে তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো। হ্যাঁ ভাই, সাউথে এরকম হিরো হয়ে যায়, সিনেমাতে দেখেন না, রাস্তা ছেলে মন্ত্রী হইয়া পিটায় পাটায় সবকিছু ঠিকঠাক করে ফেলায়, এরকম তো হয় ভাই। হইতে পারে যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে, নিজের ধ্যান
ধারণা ঠিক থাকে, কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছুই করতে পারবেন না। ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না। কেন এই কথাটা বললাম? দেখেন পরিবেশটা কেমন হয়ে গেছে। আমি যে ভিডিওটা দেখাইছি, অস্থির একটা পরিবেশ না? মা বোনের কান্নাকাটি, প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে? এবং এই ঘটনাটা তো অন্য কোনো দলের ঘটতেছে না, একই জায়গা থেকে কেন বারবার ঘটতেছে, উনারাই কেন বারবার ঘটাইতেছে। কিন্তু বড় প্রশ্ন কি জানেন? আইন কানুন কোথায়? এই আইন কানুন দিয়েই তো 16 বছর আমাদেরকে শাসন করছে। 16 বছর তো এমন দেখি নাই। অনেকে বলে না আগেই ভালো ছিলাম। হ্যাঁ ভাই, এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে এই ধরনের ঘুষি দিয়া মাইরা ফেলাইতে পারতো না কেউ, রাস্তায় তো খাড়াইতে পারতো না কেউ, একটা 5 টনি ট্রাকই তো সরাইতে পারতো না অনেকে, সরাইবার ক্ষমতাই ছিল না। তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা করে রাখছিল। ওই খাকি পোশাক তো এখনো আছে, ওই খাকি পোশাক তো এখনো আছে। তাহলে ওই 15-16 বছর যেভাবে দমন করতে পারছিল সন্ত্রাসীদেরকে, এখন কেন দমন করতে পারতেছে না? তার মানে কি এখন চুপচাপ তামাশা দেখতেছে? আমি বুঝতেছি না ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝতেছি না। এ কোন মৃত্যু খেলা, এ কোন লাশ নিয়ে খেলা, এ কোন হাহাকার? চারিদিকে একটা হাহাকার পড়ে যাবে। তো এরপরে কেউ বিশ্বাসই করতে চাইবে না নির্বাচন হবে। অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে। শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না, জামাত ইসলামকে বলতেছে আপনারা ওদিকে যাবেন না, কারণ ওইখানে বিপদ আছে। কিন্তু হওয়া উচিত ছিল কি, ওইখানে বিপদ আছে মানে কি, ওইখানে শয়তান মানুষগুলো দাঁড়ায় রয়েছে যারা হামলা করতে পারে। হামলা যারা করবে তারা তো ভালো না, তারা নিশ্চয়ই শয়তান। তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হান্ট, তার মানে কি আমি শয়তান ধরবো? আমি তো ওই শয়তানের দিকে ধাবিত হবো, ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো। আমি কেন ভালো মানুষকে বলবো ওদিকে যায়েন না, ওদিকে শয়তান আছে? এর জন্যই বলতেছি কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ ভাই, বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না। কারণ কি জানেন, ওই যে দলের যেসব ভাইরা, বেকার ভাইরা, এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই, তারাই কারাকারি লেগে গেছে। কারণ কি জানেন, গত 16 বছর যারা ছিল তারা তো পলায় গেছে, গুপ্ত হয়ে গেছে। তারা গুপ্ত থেকে নতুন মেম্বার দিছে, তোরা সামনে থেকে কাজ কর, আমরা পিছনে আসি, কিছু টাকা পয়সা পাঠাইস। কেউ আছে কলকাতায়, কেউ আছে ভাই দেশে, চারিদিকে লুকায় টুকায় আছে। হ্যাঁ ভাই, দেখা গেল যে বড় গুলশানের একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ 5 জন বাস করতেছে, চান্দার টাকা ওইখানে চলে আসে। তাদের একটা এলাকা ছিল, ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আসছে। এই তো চলতেছে। এটার জন্য যদি কোনো একটা কার্ড বাই করা যেত যে ভাই এই যে যারা এটা করবি এই নে কার্ড, এখন থেকে আমি দেওয়া শুরু করলাম। হ্যাঁ ভাই, আপনাদের দল তো সমুদ্রের মতো, এই যে বিরাট বড় দল, আপনাদের দলে ধরে নেন এই দেশে 6 থেকে 7 কোটি লোক আছে, আপনাদেরকে ভোট দিবে। যেভাবে জরিপ চলে যে আপনারা 70% ভোট পাবেন, ধরে নেন এই 7 কোটি লোক আপনাদের আছে। 7 কোটি লোক ভাই 100 টাকা করে দিলে কত টাকা? টাকা রাখার জায়গাই তো নাই। এই যে বেকার যারা আছে, চাঁদাবাজি করতেছে, এই টাকা যদি এদের হাতে তুলে দেওয়া হয়তো, নিশ্চয়ই ভাই এরা চাঁদাবাজি করতে যাইতো না। কারণ কি জানেন, দুনিয়ার মধ্যে আছে 2 चीज, এই দুনিয়া মে হ্যায় 2 चीज, এক হ্যায় পেট, এক হ্যায় পেট কা নিচ। হ্যাঁ ভাই, চরম সত্যিটা বুঝতে হবে। এই পাপি পেটের জন্য এইসব চাঁদাবাজি করতে যায়, আর তো কোনো উপায় নাই। কথা হইলো কি জানেন, পেটে খাইলে পিঠে সয়, এইটা ভাবতে হবে। সেটা ভাবে নাই, কোনোদিনই ওই পথে যায় নাই। ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই যে তার কর্মীদেরকে কিভাবে সঠিক পথে আনা যায়। অথচ দেখেন তার উল্টাটা, আজ থেকে 15-16 বছর আগেই জামাতে ইসলাম সে রাস্তাটা খুইলা ফেলাইছে। ধরতে গেলে 77 সাল থেকেই আরম্ভ করছে, ছাত্র শিবির গইরা তুলছে যে আমার কর্মী থাকবে শিক্ষিত, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তা না হলে কেন ওনারা এই যে মানারাতের মতো বিশ্ববিদ্যালয় করবে, এবং ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং কেন করবে? আরো ইউনিভার্সিটি আছে। তার উপরে আছে কি জানেন, এই যে আইডিয়াল নামে যতগুলা স্কুল কলেজ দেখেন, সবগুলাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।